আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাংলাদেশের পর্যটক না পেয়ে কলকাতা বা ভারতবাসীদের যে কি হাহাকার শুরু হয়েছে সেটা আসলে এখন দেখার মতো। এটা অ্যাকচুয়ালি আমার মুখের কথা নয়, আপনারা চাইলে ভারতীয় মিডিয়াগুলোকে একটু ফলো করতে পারেন বা একটু গুগলে সার্চ করলেই দেখতে পারবেন যে ভারতে বাংলাদেশে পর্যটক না যাওয়ার কারণে ভারতের পর্যটন কেন্দ্রগুলো যেগুলো আছে কলকাতায় এবং কলকাতার যে হাসপাতালগুলো আছে সেগুলোর যে কি নির্মম পরিহাস হচ্ছে সেটা আসলে এখন তারা বুঝতে পারছে। এটার ভিতরে অনেকগুলো কারণ আছে যেগুলো ছোট্ট করে আমি একটু এখানে বলতে চাচ্ছি আর কি। 2022 সালে ভারতের যে পর্যটক যাওয়ার যে মানদণ্ড আছে যেটা তারা হিসাব করে, সেখানে বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে। তার উপরে ছিল জাস্ট শুধু আমেরিকা ছিল প্রথম স্থানে এবং বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে। এই ঘোষণাটা দিয়েছেন ভারতের যে পর্যটন মন্ত্রী আছে 2023 সালে তাদের পর্যটন দিবস উপলক্ষে যে বক্তৃতা হয় সে বক্তৃতায় সে এই ঘোষণাটা দিয়েছিল বাংলাদেশ সম্পর্কে, যার মধ্যে অধিকাংশই ম্যাক্সিমাম যায় হচ্ছে চিকিৎসার জন্য। তো ভারতের যে কলকাতা আছে, কলকাতার প্রায় সবগুলো হাসপাতালই ম্যাক্সিমাম টিকে আছে এই বাংলাদেশি পর্যটকদের বা বাংলাদেশি রোগীদের উপরে ভিত্তি করে। তো তাদের ব্যবসা এখন বর্তমানে একদমই লাটে ওঠার মতো অবস্থা। অনেক পর্যটন নিয়ে যারা কথাবার্তা বলেন তাদের অনেকেই বলেছেন যে এখন বর্তমানে বাংলাদেশে থেকে প্রায় 50% রোগী কলকাতায় চিকিৎসা নিতে যাওয়ার হারটা একদমই কমে গেছে, পুরো 50%। তো এই পর্যটন ক্ষেত্রটা কমে যাওয়ার মধ্যে একটা হচ্ছে ভারত বয়কট, আর একটা হচ্ছে যে আমরা জানি জুলাই আগস্টে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। সেখানে হচ্ছে এই পরিস্থিতি থেকে ভারত সরকার 7ই আগস্ট তারা তাদের সকল ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় বা বয়কট বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশিদের কোনো নতুন ভিসা দেওয়া না হয়। এবং তারা এটা বেশি দিন রাখে নাই, কিন্তু 4 দিন পরেই তারা ভিসা দেওয়াটা শুরু করে দিয়েছে। কিন্তু তারপরও তারা যেহেতু 5ই আগস্ট হাসিনাকে তারা ওখানে স্থান দিয়েছে, আশ্রয় দিয়েছে, এইসব দেখেই বাংলাদেশ ভারত আউট বা ভারত বয়কট যেটাই উঠেছে কিনা সেটার কারণে ওখানের যে পর্যটক যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু একদমই তলানিতে গিয়ে এখন ঠেকেছে। তো শুধু যে হাসপাতালের ক্ষেত্রে কমেছে সেটা না, কলকাতার যে মার্কেটগুলো তো আছে সেখানেও প্রায় বড় 1% ক্রেতা হচ্ছে বাংলাদেশি ক্রেতা, যারা ধরেন না বিয়ে শাদিতে বলেন যে কোনো অনুষ্ঠানে বড় অনুষ্ঠানের জন্য কলকাতার গিয়ে তারা শপিং করাটা পছন্দ করতো। তো কলকাতার মার্কেটগুলোতেও এখন একদমই হাহাকার চলছে বাংলাদেশি কাস্টমারদের জন্য। বিশেষ করে কলকাতায় যেসব বড় বড় দোকানগুলো আছে সেখানে মূল কাস্টমার আসলে বাংলাদেশিরাই। তো ওখানকার অবস্থাও খুব একটা ভালো না, যেটারও আমরা নানা রকম প্রমাণ আমরা পেয়েছি। ওখানকার যে নিউ মার্কেটের সব ওনার বা অশোক গুপ্তা আছে, নিউ মার্কেটের সম্পাদক, তিনি বলেছেন যে প্রায় 1 মাস হয়ে গেল বাংলাদেশের যে পর্যটকরা আছে তারা কলকাতায় আসছে না এবং এসে এখানে শপিং করছে না, এবং অনেক হারে কমে যাওয়ার পরে তার কারণে তাদের এখন ব্যবসা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। অনেকে বলছেন যে তাদের এখন দৈনন্দিন যে খরচটা সেটা ওঠানো তাদের এখন মুশকিল হয়ে যাচ্ছে। এটা আসলে হয়েছে অনেকগুলো কারণেই, যেটার মধ্যে আছে হলো আমাদের বাংলাদেশের যে গত 2 মাসে যে আন্দোলন হয়েছে সেটার কারণে হয়েছে। ভারতের যে বাংলাদেশের প্রতি একটা দাসত্ব ভাব আছে সেটার কারণেও হয়েছে। এবং তারা সবচেয়ে বড় যে কারণটা হচ্ছে তারা এখানে যে আমাদের যে যারাকে আমরা পদ থেকে নামিয়েছি বা গণ অভ্যুত্থান করে যাকে আমরা দেশ ছাড়া করেছি তাকেই ভারত আশ্রয় দিয়েছে এবং নানাভাবে তাকে ওখানে নানাভাবে রাখার পরিকল্পনা করছে। এবং এখন পর্যন্ত ভারত যে বাংলাদেশকে নিয়ে নানা রকম যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটারও একটা মূল কারণ হচ্ছে এই যে ভারতের পর্যটন কমে যাওয়ার কারণে। আর তো হচ্ছে ভারতের বয়কট, সেটা তো আছেই। তো
এইসব কারণে ভারত আসলে মনে করেছিল যে মালদ্বীপ যখন ভারতকে বয়কট করে তখন ভারতেও পর্যটক যাওয়া মালদ্বীপসে তারা বন্ধ করে দেয়। এই কারণে মালদ্বীপসের অনেক ক্ষতি হয় এবং তারা পুনরায় আবার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রক্ষা করে তারা আবার তাদের যে পর্যটন খাতটা সেটা তারা আবার সচ্ছল করেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো আর এটা না, তাই না? তো বাংলাদেশে মোদি এইটা চিন্তা করেছিল যে আমরা যদি ভিসা আটকে দিলে বাংলাদেশও হাঁটুতে নেমে ভারতের কাছে ক্ষমা চাইবে বা আবার তাদের দাসত্ব গ্রহণ করবে। কিন্তু মোদি আসলে ভুলে গিয়েছিল মলদ্বীপস আর বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশে এখন তাদের যেহেতু 1-2 মাস ধরে এখন বাংলাদেশ থেকে কোনো চিকিৎসা খাতে বলেন বা কেনাকাটার ঘুরতে যাওয়ার ক্ষেত্রেই বলেন, বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকে একদমই বয়কট করে দিয়েছে। তো তারা এখন বুঝতে পারছে যে বাংলাদেশের চিকিৎসা খাত অবশ্যই ভালো ছিল, কিন্তু বিশ্বাসের একটা জায়গার কমতি ছিল, যে কারণে বাংলাদেশের মানুষ আসলে ভারতে গিয়ে চিকিৎসা করাটা স্বাচ্ছন্দ্য বোধ করতো। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও আস্তে আস্তে উন্নত হবে এবং ভারতের উপরে যে আমাদের যে একটা নির্ভরশীলতা ছিল চিকিৎসা খাতে বলেন বা ঘোরাফেরার ক্ষেত্রে বলেন, সেই জায়গাটাও কিন্তু কমে এসছে এবং ভারতে যারা ঘুরতে যেত তারাও এখন তাদের ঘোরার ডেস্টিনেশনটা মানে অন্য জায়গায় টার্ন করেছে। যেমন অনেকে যারা ভারতে যেত তারা নেপালে যাচ্ছে, ভুটানে যাচ্ছে এবং যাদের একটু ভালো অবস্থা তারা মলদ্বীপসে ঘুরতে যাচ্ছে, আরও নানা রকম জায়গায় তারা তাদের স্থানগুলো চেঞ্জ করেছে। তো ভারতকে এখন বুঝতে হবে এটা আমাদের নতুন বাংলাদেশ, এটা আমাদের নতুন ছাত্রদের গড়া বাংলাদেশ। তো বাংলাদেশ এখানে কোনো জায়গা থেকে নড়বে না। তাদের যদি কোনো সাহায্য বা বাংলাদেশের সাথে যদি কোনো রকম কোনো বাণিজ্য বা কোনো রকম কোনো চুক্তি বা যে কোনো কাজই করতে হয় না কেন, সমানভাবে বাংলাদেশকে দাস মনে না করে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র মনে করে সেই জায়গাটা তাদেরকে এখনও বুঝতে পারেনি মোদি সরকার। কিন্তু তাদেরকে বুঝতে হবে। মোদি সরকারের এখন উচিত তার যে নীতি আছে যে কোনো একজন ব্যক্তির ওপরে নির্ভর করে থাকা, সেটাকে তার ভাঙতে হবে। সেই নীতিটাকে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হয়, স্পেসিফিক কোনো দলের সাথে কোনো আরেক দেশের সম্পর্ক হতে পারে না। একটা দেশের দল চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু দেশ কিন্তু একই থেকে যাবে। দল চেঞ্জ হলেই কিন্তু তাদের অন্য দেশের সাথে আরেক দেশের সম্পর্ক কিন্তু নষ্ট হবে না। মোদি সরকারকে এই জিনিসটা থেকে পিছিয়ে আসতে হবে এবং তাকে এটা বুঝতে হবে এখন নতুন বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশকে আপনি কোনো রকম ভয় দেখিয়ে বা কোনো রকম ঘোষণা না দিয়ে, কোনো কিছু বন্ধ করে দিয়ে, কোনো রকম হুমকি দিয়ে তাকে মাথা নত করাতে পারবেন না। আপনাদের পাপের যে হাসিনা ছিল সে এখন নেই, সে তো আপনার দাসী ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নতুন বাংলাদেশের যে নাগরিকরা আছে তারা একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং তাদের সাথে ডিল করতে হলে আপনাকে সেরকম সব কিছু মেনেই ডিল করতে হবে। সবাই ভালো থাকবেন।